ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সবকিছুর চালিকায় রাজনীতি। তাই রাজনীতি 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জি-পেট ইস্পাত। সাথে আছি আমি তাসনুভা তন্নি। আগামী মাসের মধ্যে জুলাই সনদ তৈরির লক্ষ্যে আবারও শুরু হচ্ছে ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফার বৈঠক। এই বৈঠকের প্রথম দিন গতকাল সোমবার অধিকাংশ রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন করার পক্ষে মত দিয়েছে। এর মধ্যে বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেয়া দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টার কাছে নির্বাচনের রোডম্যাপ এবং ডিসেম্বরের মধ্যে ভোটের দাবি জানান। বলেন, এমন কোনো সংস্কার নেই যা 1 মাসের মধ্যে করা সম্ভব নয়, তাই জাতীয় নির্বাচন কোনোভাবেই ডিসেম্বরের পরে চাচ্ছেন না তারা। অন্যদিকে এনসিপি বলছে তারাও নির্বাচন চায়, তবে জুলাই সনদ ঘোষণার আগে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার বিপক্ষে তারা। আর নির্বাচনের সময়সীমা নিয়ে জামায়াত ইসলামী খুব কঠোর হতে চায় না বলে জানিয়েছে দলটি। প্রথম দিনের এই বৈঠকে দলগুলো নির্বাচন ইস্যুতে ঐক্যমত্যে পৌঁছাতে না পারলেও জানা গেছে তারা নমনীয়তার বহিঃপ্রকাশ দেখিয়েছে। আর আজ দ্বিতীয় পর্বের আলোচনায় তারা সংবিধানের 70 অনুচ্ছেদ অনুযায়ী সরকারের স্থায়িত্বের জন্য আস্থা ভোটের পক্ষে ঐক্যমত্য পোষণ করেছে। বিএনপি ও এনসিপি বলছে সরকারের স্থায়িত্বের জন্য এই বিধান প্রয়োজন। অর্থবিল সংশোধন ও আস্থা ভোট 70 অনুচ্ছেদে একমত বলে জানিয়েছে জামায়াত। আস্থা ভোট সহ আরও কিছু বিষয়ে দলগুলো একমত হতে পারলে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার বিষয়ে পারছে না কেন? এক্ষেত্রে বাধা কোথায়? নানা বিষয়ে মত দ্বিমত থাকলেও শেষ পর্যন্ত ঐক্যমত্যে পৌঁছানো যাবে তো? এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা, বাংলাদেশ জামায়াত ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডক্টর মোহাম্মদ রেজাউল কবির এবং বাংলাদেশ এলজেপির চেয়ারম্যান ও 12 দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম। স্বাগত জানাচ্ছি আজকে রাজকাহনে। আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই, জনাব ডক্টর মোহাম্মদ রেজাউল করিম। তত্ত্বাবধায়ক সরকার অধীনে স্থানীয় নির্বাচন চায় না বিএনপি খুব স্পষ্টভাবে এটি জানিয়েছে, এবং তত্ত্বাবধায়ক সরকার অধীনে জাতীয় এবং স্থানীয় নির্বাচন চায় জামাত, সেটি জামাতও আজকে খুব স্পষ্টভাবে জানিয়েছে। নানান বিষয় আসলে এখন পর্যন্ত এই দুদিন ঐক্যমত্য কমিশনের সাথে যেই আপনাদের আলোচনা চলছে তার মধ্যে আমরা দেখেছি যে আপনারা কিছু কিছু ক্ষেত্রে আরও বেশি একমতের জায়গাতে পৌঁছাতে পারছেন, কিন্তু স্থানীয় নির্বাচনের বিষয়ে কেন কোনোভাবেই আপনারা ঐক্যমত্যে পৌঁছাতে পারছেন না? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আমাদের টিভিচির দর্শক শ্রোতা মণ্ডলী এবং আমাদের সঞ্চালক, আমার সম্মানিত সহ আলোচকবৃন্দ, সবাইকে সালাম। জি, আপনি যেটি বলেছেন, বাংলাদেশের বর্তমান যে অবস্থা বিরাজমান, এটি প্রথম আমাদেরকে বলতে হবে যে এই অবস্থা কেন এসেছে। এই অবস্থা আসার পেছনে আমাদের সবার আগে বলতে হবে এটি আমাদের রাজনীতিবিদ, আমরা যারা রাজনীতি করি, এটি আমাদের একটা ব্যর্থতা। বাংলাদেশের 53 বছর আমরা অতিক্রম করতে যাচ্ছি স্বাধীনতার, কিন্তু এখানে এখনও আমাদের গণতন্ত্র, এখানে এখনও আমাদের অর্থনৈতিক মুক্তি, আমাদের কথা বলার অধিকার, ভোটের অধিকার, এগুলো আমরা এখনও কাঙ্ক্ষিত পর্যায়ে নিয়ে যেতে পারিনি। বরং গত 15 বছরে আওয়ামী লীগ সরকার এটিকে তছনছ করে দিয়েছে। সেই জায়গা থেকে আমাদের যে পলিটিক্যাল ডিজাস্টারটা হয়েছে, এই জায়গায় এসে এখন আজকে তো এই সময় ইলেকশন হওয়ার কথা ছিল না, কিন্তু বাংলাদেশ এই আমাদের ছাত্র জনতার যে অভ্যুত্থান, তার মাধ্যমেই এই বিপ্লব হয়েছে। আমরা শহীদদের প্রতি শ্রদ্ধাভরে স্মরণ করছি, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে আজকের যে অবস্থাটা এসে দাঁড়িয়েছে, এটি থেকে যদি উত্তরণ করতে হয় তাহলে আমাদেরকে ঐক্যমতে আসতে হবে, এটির কোনো বিকল্প নেই। আর আমি মত দ্বিমতটাকে আমি খারাপ কিছু মনে করি না, এটি ডেমোক্রেসির একটা বিউটি, এটা থাকতে পারে। আমরা এক্ষেত্রে মনে করি যে বাংলাদেশে এখন যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে সবার আগে সংস্কার প্রয়োজন, সেটি অব্যাহত আছে, আসলে দীর্ঘদিন হবে কিনা সেই বিষয়ে জামাত, আমরা এই ব্যাপারে আমাদের সুনির্দিষ্ট বক্তব্য আমরা দিয়েছি যে কোন কোন বিষয়গুলো সংস্কার হওয়া প্রয়োজন এবং যেগুলো আমাদের গোটা রাষ্ট্র ব্যবস্থাকে তছনছ করে দিয়েছে। আপনার প্রশাসন, বিচার ব্যবস্থা, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, এগুলোর ব্যাপারেই আপনারা কি মনে করছেন এই সব কিছু আসলে তত্ত্বাবধায়ক সরকার কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষেই সমাধান করা সম্ভব? আপনার মৌলিক বিষয়গুলো তো আজকে আলোচনা করে আমরা অনেকেই কিন্তু একটা জায়গায় অনেকাংশে আসতে সক্ষম হয়েছি, এটি আপনি দেখতে পাচ্ছেন। দ্বিতীয় হচ্ছে, আমরা এখন মনে করি যে সাথে সাথে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে এখানে বিরাট ছাত্র জনতা যে শাহাদাত বরণ করেছে, সেই বিচারটা হতে হবে। এবং এখানে আওয়ামী লীগের এই কার্যক্রমের মধ্য দিয়ে কিন্তু বলা যায় তৃণমূল পর্যন্ত
আপনি দেখবেন যে শুধু শেখ হাসিনা পালায়নি, বরং তার দোসররা তৃণমূল পর্যন্ত দুর্নীতি, সন্ত্রাস, অপকর্মের সাথে গত 15 বছরে জুলুম নির্যাতনের সাথে সম্পৃক্ত হয়ে যাওয়ার কারণে ছাত্র নেতার হাজার কোটি টাকার মালিক। এইভাবে করে সাংবাদিকদের জায়গায় আমরা দেখতে পাচ্ছি শত শত কোটি টাকা তাদের অ্যাকাউন্টে পাওয়া যাচ্ছে, দলীয় যারা বিভিন্নভাবে ভূমিকা রেখেছে। সুতরাং এই জায়গায় সব কিছুর যেই ডিজাস্টারটা হয়েছে, আমরা মনে করি এর মধ্য দিয়ে কিন্তু তৃণমূল পর্যায়ে মেম্বার পর্যন্ত সবাই কিন্তু পালিয়ে গেছে। তার মানে এখন বাংলাদেশে এখন বাংলাদেশে কিন্তু আলটিমেটলি জনগণের যেই সেবা পাওয়ার যেই জায়গাগুলো সেগুলো কিন্তু নেই। আপনি দেখবেন এই জন্যে বাংলাদেশ জামাত ইসলামী মনে করে যে এই স্থানীয় নির্বাচনটা হওয়া প্রয়োজন এবং এর মধ্য দিয়ে জনগণের যেই সেবা সেটিকে নিশ্চিত করা যাবে। আর পাশাপাশি আমাদের যে নির্বাচন কমিশনের যে সক্ষমতা, ইতিমধ্যে আপনারা দেখেছেন নির্বাচন কমিশনের ব্যাপারে অনেকে কিন্তু প্রশ্ন তুলেছে। সুতরাং আমরা মনে করি সেই তাদের নিরপেক্ষতা, সক্ষমতা এবং জনগণের সেবাকে নিশ্চিত করবার জন্যে আমরা মনে করি স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের আগেই সম্ভব এবং এই সময়ের মধ্যে সেটি সম্ভব বলে আমরা মনে করি। সাদাত হোসেন সেলিম, কি মনে হচ্ছে আসলে ঐকমত্য কমিশনের সাথে দফায় দফায় আসলে বৈঠক হচ্ছে এবং গতকালকে খোদ প্রধান উপদেষ্টা সেই বৈঠকে উপস্থিত ছিলেন, তার সাথে আসলে যে আলোচনা হয়েছে তার মধ্য দিয়ে আমরা হয়তো প্রত্যাশা করতে পারছি খুব শিগগিরই হয়তো এক ধরনের জাতীয় ঐক্যে আমরা পৌঁছাতে পারবো, কিন্তু এর মধ্যে আসলে বেশ কিছু খুবই গুরুত্বপূর্ণ ইস্যুতে আমরা দেখছি এখনো আমরা একমত হতে পারছি না। প্রধান উপদেষ্টার সাথে এই আলোচনাগুলো কি তাহলে আসলে বিগত দিনের বা অতীত ইতিহাসের মতো আবারও বিফল হতে যাচ্ছে? ধন্যবাদ আপনাকে। গতকাল প্রধান উপদেষ্টা মহোদয়ের নেতৃত্বে জাতীয় ঐক্যমত্য কমিশনে একটা মিটিং হয়েছে। 32টি রাজনৈতিক দল এবং জোট তাতে অংশগ্রহণ করেছে। 26 জন সেখানে বক্তব্য রেখেছেন। 26 জনের মধ্যে আপনার 23টি রাজনৈতিক দলের প্রতিনিধি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করেছেন এবং তারা বলেছেন যে এটা ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব। ইসলামী ঐক্যজোট ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রতিনিধি বলেছেন যে নির্বাচন জুনে হলে তাদের কোনো আপত্তি নেই। জামাত ইসলাম বলেছেন যে মে এবং জুন মাস নির্বাচনের জন্য সঠিক সময় নয়, প্রাকৃতিক অনুকূল পরিবেশ নেই এবং এর আগে দিয়ে রমজান এবং ঈদ এবং এসএসসি পরীক্ষা, সুতরাং এটা প্রধান উপদেষ্টার মহোদয়ের উপর ছেড়ে দিয়েছেন। তার মানে আমরা মনে করতে পারি যে জামাত জানুয়ারির মধ্যে নির্বাচন বা মধ্য ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনটা চেয়েছেন। এনসিবির বক্তব্য হলো যে জুলাই সনদের স্বাক্ষর হওয়ার পরে 5ই আগস্টের ঐতিহাসিক দিনে প্রধান উপদেষ্টা মহোদয় যেন আগামী নির্বাচনের তারিখ ঘোষণা করে। তারা কিন্তু কোনো ডেডলাইন এই জুলাইতে করা সম্ভব এবং আগস্টের 5ই আগস্টে আপনার এই ধরনের একটা ঘোষণা তাদের পক্ষ থেকে চাওয়া হয়েছে। তার মানে আপনার শতকরা 95% রাজনৈতিক দলেই কিন্তু ডিসেম্বর আগে নির্বাচন চেয়েছেন। সেখানে একটা কথা প্রমাণিত হয়েছে যে প্রধান উপদেষ্টা মহোদয় জাপানে গিয়ে যে কথাটা বলেছেন সেটা সত্য নয়। সব রাজনৈতিক দলগুলোই নির্বাচন চাচ্ছে ডিসেম্বরে। আজকে ঐক্যমত কমিশনের যে মিটিং হয়েছে সেখানে 4টা বিষয়কে তারা সামনে নিয়ে এসেছে। যদিও 4টা বিষয়ের মধ্যে আজকে আলোচনা হয়েছে 2.5টা বিষয় নিয়ে, 4টা বিষয় আলোচনা হয়নি। এবং যে আপনারা যে স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছেন, স্থানীয় সরকার নির্বাচনের কথা কেউ ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করছে যে একটু জাতীয় সংসদ নির্বাচনের আগে, এটা তো আমরা তীব্র প্রতিবাদ করছি। শুধু প্রতিবাদ না, আমরা এটা আমি বলছি কেউ ইনিয়ে বিনিয়ে বলছে, কেউ স্পষ্টভাবে বলছে, বা আমরাও বলছি এটা প্রতিহত করা হবে, কারণ জাতীয় নির্বাচনের আগে দিয়ে কোনো স্থানীয় সরকার নির্বাচন নয়। আজকে আমি আপনাকে বলি, আমাকে একটু কথা বলতে দেন। আজকে একটা প্রস্তাব ছিল যে তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 4 মাস তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ, এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন এবং তার পরবর্তীকালে স্থানীয় সরকার নির্বাচন। এই আলোচনাটা হয় নাই। হলে আমরা তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 3 মাসের কথাই বলতাম এবং জাতীয় নির্বাচনের কথা বলতাম। জাতীয় নির্বাচনের পরে যে সরকার গঠিত হইতো সেই সরকার তার সক্ষমতা অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচন করতো, এই ব্যাপারে করতো। আর অন্যান্য বিষয়ে যেগুলো আলোচনা হয়েছে সেগুলো ধরেন আপনার স্থায়ী কমিটিতে বিরোধী দলের অনুপাতিক হারে আপনার কেউ 50% অনুপাতিক হারে দাবি করেছেন, কেউ তার চাইতে কম, কেউ আপনার প্রফেশনালি করেছেন। এবং 3-4টা কমিটি বিরোধী দলকেই দেওয়া হবে, বাকিগুলো গুরুত্ব হিসাব করে এটা সংসদে আলোচনার ভিত্তিতে আলোচনা হবে। আর আপনার এই ইয়েতে আপনার 70 অনুচ্ছেদের ব্যাপারে যেটা আপনার পড়েছেন সেই কথাই, মানে আপনার অর্থ এবং আস্থা ভোটে এবং সংবিধান সংশোধনীতে সরকারের পক্ষে ভোট দিতে পারবে। সেক্ষেত্রে বিএনপি একটা প্রস্তাব করেছে যে জাতীয় দুর্যোগময় মুহূর্তে
এবং জাতীয় জরুরি মুহূর্তে যেন সবাই আমরা এক হতে পারি, এবং সেক্ষেত্রে যেন সরকারি দলের পক্ষে বিপক্ষে যারা আছেন তারা যেন কোনো রকমেরই আপনার সরকারি বিপক্ষে অবস্থান নিতে না পারেন, সেই কথাটা বলেছেন, এবং সেখানেও কেউ দ্বিমত করেন নাই। মহিলা ভোটারদের প্রশ্নে ধরেন ঐক্যমত্য কমিশন তো আজকে বৈঠক করেছে, এর আগে ঐক্যমত্য কমিশন প্রত্যেকটা দলের সাথে আলাদা আলাদা মিটিং করেছে, সেখানে একটি দুটি দল ছাড়া আর প্রত্যেকটি রাজনৈতিক দলে কিন্তু আপনার 50টা আসন থেকে 100টা আসনে বৃদ্ধি করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। আজকে দুই একজন কথা বলার চেষ্টা করেছে এটা বিপক্ষে, কিন্তু আমরা বলেছি দেখেন এক জায়গায় কথা বলে এসছেন, নতুন করে আর কথা বলার কিছু নেই, এটা তো 100 উন্নীত ধরে নেওয়া গেল, কিন্তু কোন পদ্ধতিতে হবে সেটা নিয়ে একটা দীর্ঘ আলাপ আলোচনা হয়েছে। আলোচনার পরে সিদ্ধান্ত হয়েছে যে এটা আগামী বৈঠকের শুরুতেই হবে। আমরা জিজ্ঞাসা করেছিলাম যে আপনারা কয়টা বিষয় নিয়ে আপনারা আলোচনা করতে চান, তো ওনারা বললো যে এটার পরিমাণ 16 থেকে 18টা বিষয়। এই বিষয়গুলোতে আমি আসবো। ব্যারিস্টার রুমিন ফারহানা, যে প্রসঙ্গটি তুলেছেন শাহাদাত হোসেন সেলিম, প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যে একটি বড় দল শুধু ডিসেম্বরে নির্বাচন চায়, এবং সেই জায়গাটি থেকে আবার আমরা নানানভাবে পত্রপত্রিকার মাধ্যমে কিংবা রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রায় 30টিরও বেশি রাজনৈতিক দল কিন্তু তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। জামাত ইসলামের সাথে আসলে একটা সময় ছিল আপনাদের এক ধরনের ঐক্য ছিল, সখ্যতা ছিল। অনেকে এটিও বলার চেষ্টা করেন যে জামাত ইসলামীকে যেই বড় রাজনৈতিক দলের যখন প্রয়োজন হয়েছে তারা ব্যবহার করেছে। এখন জামাত ইসলামের সাথে বিএনপির একটা দূরত্ব দেখা যাচ্ছে, সেটি কেন? না, আমি এটাকে এভাবে দেখি না। জামায়াতে ইসলাম একটা রাজনৈতিক দল, তাদের নিজস্ব নীতি আদর্শ, কর্মী সমর্থক ভোটার গোষ্ঠী আছে। বিএনপি আরেকটি রাজনৈতিক দল যার নিজস্ব নীতি আদর্শ এবং কর্মী সমর্থক ভোটার আছে। আপনি যদি দুটো দলকে এক করে ফেলেন সেটা ভুল হবে। রাজনৈতিক প্রয়োজনে জোট হয়, নির্বাচনী প্রয়োজনে জোট হয়, কৌশলগত কারণে জোট হয়, কিন্তু জোটভুক্ত রাজনৈতিক দলগুলো সকলে মিলে একটি রাজনৈতিক দল হয়ে যায় না। তাহলে তো আর এতগুলো আলাদা আলাদা দল থাকার কিছুই হতো না, তো বাকশাল বাংলাদেশ হয়েছিল ওরকমই হয়ে যেত, তাই না? সো জামায়াতে ইসলাম একসময় আওয়ামী লীগের সঙ্গে যুগপৎ আন্দোলন করেছে, একসময় বিএনপির সঙ্গে জোটবদ্ধভাবে রাজনীতি করে ক্ষমতায় বিএনপি গেছে, 4 দলীয় জোটে জামায়াতে ইসলাম ছিল, জামায়াতে ইসলামের নেতাদের থেকে মন্ত্রীও করা হয়েছে। বাট দ্যাট ডাজন্ট মিন যে বাংলাদেশ যতদিন থাকবে ততদিন বিএনপি এবং জামাত একই সঙ্গে একইভাবে জোটবদ্ধভাবে রাজনীতি করবে। এখন আমরা লক্ষ্য করছি বাংলাদেশে রাজনৈতিক দল যেগুলো ট্র্যাডিশনাল পলিটিক্যাল পার্টি আমরা যা দেখেছি এত বছর, সেখানে একটা বড় গ্যাপ, একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, আর নিষিদ্ধ যদি নাও হয়, আওয়ামী লীগের কোনো নেতা বা কর্মীর সেই মরাল স্ট্রেংথ আছে বলে আমি মনে করি না যে সে নির্বাচনে অংশ নিতে পারবে। ধরুন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হয়েছে, দল হিসেবে নিষিদ্ধ হয়েছে, কিন্তু আওয়ামী লীগের নেতারা তো চাইলে স্বতন্ত্র নির্বাচন করতে পারে। আপনি কি মনে করেন বাংলাদেশে কোনো আওয়ামী লীগের নেতা এই মুহূর্তে এই জুলাই গণ অভ্যুত্থানের ম্যাস কিলিং এবং সিস্টেম্যাটিক রিপ্রেশনের পরে তারা গিয়ে এখন স্বতন্ত্র নিজের এলাকায় নির্বাচন করতে পারবে? না, এটা আমরা কেউ মনে করি না। নির্বাচনে সেটি আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, সো এটা আমরা মনে করি না। জাতীয় পার্টির অবস্থাও তথৈবচ, এবং যেহেতু দীর্ঘ সময় 15 বছর একটা লম্বা সময়, এই সময় আওয়ামী লীগের টিকে থাকার পেছনে জাতীয় পার্টিরও একটা বড় ভূমিকা ছিল। জাতীয় পার্টি যদি সেই সময় বিরোধী দলের একটা নকল রোল প্লে না করতো, তাহলে সরকারের পক্ষে আওয়ামী লীগের পক্ষে টেকা সম্ভব হতো না। সেই জায়গাটাতে জাতীয় পার্টিরও যে খুব বেশি মরাল স্ট্রেংথ আছে আগামী নির্বাচনে শক্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করবার, সেরকমও নয়। সো এই যে একটা বড় ভ্যাকিউম বাংলাদেশের পলিটিক্সের তৈরি হয়েছে, সেটা তো কোনো না কোনোভাবে ফিল আপ হবে। সেখানে আমরা দেখছি অনেকগুলো নতুন রাজনৈতিক দল তৈরি হয়েছে এবং পুরনো অনেকগুলো রাজনৈতিক দল আছে। সো এরা সকলেই যার যার মতো করে নির্বাচন করবে, এবং নির্বাচনে যত ঘনিয়ে আসতে থাকবে আপনি কিন্তু দেখবেন অনেক রকম জোট তৈরি হবে নির্বাচনকে ঘিরে। এবং বিএনপির সঙ্গে দীর্ঘদিন যারা আন্দোলন সংগ্রামে ছিল তারা তো বিএনপির সঙ্গে জোট হবে, এটাই স্বাভাবিক। এর বাইরেও ধরুন ইসলামিক দল যেগুলো আছে তারা কিন্তু চাইছে একটা বড় আমব্রেলার নিচে সকলেই আসতে। ডিসেম্বর কেন্দ্রিক নির্বাচনকে ঘিরে জামাতের সাথে আপনাদের এই দূরত্ব কমে আসার কোনো সম্ভাবনা সামনে আছে কি? না, মানে দূরত্ব আপনি দেখলেন কোথায়? জামাত তার রাজনীতি করছে, বিএনপি তার রাজনীতি করছে, আমি এখানে দূরত্ব তো দেখতে পাচ্ছি না। আপনি দূরত্ব বলতে কি বোঝাচ্ছেন আমি জানি না। দুটো ভিন্ন রাজনৈতিক দল,
আপনি কি মনে করছেন জামাত বিএনপির একটা অঙ্গ সংগঠন? তা তো একেবারেই নয় না, সেই সুযোগও নেই। হ্যাঁ, তো তাহলে দূরত্বের কি আছে? আর 10টা রাজনৈতিক দলের সাথে বিএনপির যেরকম সম্পর্ক, জামাত ইসলামের সঙ্গে বিএনপির সেরকম সম্পর্ক। এবং ভোটের মাঠে ডেফিনেটলি অন্যান্য পলিটিক্যাল পার্টির ক্যান্ডিডেটদের সঙ্গে বিএনপির ক্যান্ডিডেটদের যেভাবে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা হবে, একইভাবে জামাতের ক্যান্ডিডেটের সঙ্গে বিএনপির নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা হবে, এবং সেটা তো একটা হেলদি প্রতিদ্বন্দ্বিতা, একটা সুস্থ রাজনৈতিক ধারা। কিন্তু ডক্টর মোহাম্মদ রেজাউল করিম, এই যে জামাত ইসলামীকে নিয়ে অনেক রকমের সমীকরণের আমরা কথা শুনি, বিশেষ করে নির্বাচন এগিয়ে আসলে এই মুহূর্তে জামাতকে নিয়ে আসলে যে জায়গাটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা কিংবা সমালোচনা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের সাথে এনসিপির এক ধরনের সখ্যতা তৈরি হয়েছে, এবং বেশিরভাগ ক্ষেত্রে আপনারা এবং এনসিপি কিছু কিছু বিশেষ ক্ষেত্রে একমত পোষণ করছেন, যেখানে আসলে অন্য বড় পুরনো রাজনৈতিক দলগুলো হয়তো দ্বিমতের জায়গাটিতে আছে। আবার এক ক্ষেত্র বিশেষে জামাতকে তাদের অবস্থান থেকে সরেও আসতে দেখা যাচ্ছে। কি হতে যাচ্ছে তাহলে জামাতের সামনে সমীকরণ নির্বাচনকে ঘিরে? ধন্যবাদ। আজকে আপনি আমাদের আমির জামাত ডক্টর শফিকুর রহমানের মিট দ্য প্রেস একটা অনুষ্ঠান ছিল, এটা মনে হয় আপনি দেখেছেন কিনা আমার জানা নেই। সেখানে তিনি নির্বাচনের প্রশ্নে আবারও বলেছেন যে আমরা সংস্কার চাই, বিচার চাই, এগুলো একই সাথে চলমান প্রক্রিয়া চলছে, দৃশ্যমান। কিন্তু ওনাকে বলা হয়েছে যে আপনারা কি তাহলে ডিসেম্বরে নির্বাচন, অথবা ডিসেম্বরেই যদি নির্বাচন হয় তাহলে আপনারা সেই নির্বাচনে অংশগ্রহণের জন্য পুরোপুরি প্রস্তুত? সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন। উনি তার উত্তরে বলেছেন যে এরও আগে যদি নির্বাচন কমিশনার যদি কমিশন নির্বাচন ঘোষণা করে, তাহলে জামাত যদি দেখতে পায় যে প্লেইং ফিল্ড তৈরি হয়েছে, তাহলে অবশ্যই সেই নির্বাচনে জামাত অংশগ্রহণ করে। সেই লেভেল প্লেইং ফিল্ড কি আপনারা দেখতে পাচ্ছেন? আমরা এখন দেখতে পাচ্ছি না। এই জায়গাটিতে আমি আসবো, একটি বিরতির আমরা সময় সেটা হয়েছে। দেখতে পাচ্ছি। জি25 প্রাথমিক রাজকাহনে বিরতি নিয়ে ফিরছি, সাথে থাকুন। জি25 প্রাথমিক রাজকাহন দেখছেন। ব্যারিস্টার রুমিন ফারহানা, জামায়াত ইসলামী এখনো পর্যন্ত বাংলাদেশে নির্বাচন হওয়ার মতো লেভেল প্লেইং ফিল্ড দেখতে পাচ্ছে না। আবার বিএনপি বলছে তারা যেভাবেই হোক তারা ডিসেম্বরেই শুধু নির্বাচন দাবি করেছে। এমনকি আমি যদি বিএনপির স্থায়ী কমিটির যে বৈঠক হয়েছে সেই বৈঠকের দিকে তাকাই, সেখানেও তারা বলেছে যে ডিসেম্বরে নির্বাচন আদায়ের সম্ভাবনা দলগুলোকে নিয়ে মাঠে থাকবে বিএনপি। তার মানে আপনারা নির্বাচনটিকে ঠিক ডিসেম্বরেই চাইছেন, যেখানে অন্য রাজনৈতিক দল এখনো লেভেল প্লেইং ফিল্ড দেখতে পাচ্ছে না। আপনারা কি তাহলে লেভেল প্লেইং ফিল্ড দেখেছেন? দেখুন, একটি সরকার গত 10 মাস ধরে রাষ্ট্র ক্ষমতায়, তারা যদি এখনো লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে না পারে, তাহলে আগামী 10 বছর ক্ষমতায় থেকেও লেভেল প্লেইং ফিল্ড তারা তৈরি করতে পারবে না। 1, 2 হলো বাংলাদেশে এমন একটি অবস্থায় তৈরি হয়েছে, রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক অস্থিরতা, সামাজিক অস্থিরতা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সকল কিছু মিলিয়ে যে বাংলাদেশে এখন একটি বা দুটি রাজনৈতিক দল ছাড়া সকল রাজনৈতিক দল, সেনাবাহিনী, অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো, থিঙ্ক ট্যাঙ্কগুলো, প্রশাসন, সকলেই, ইভেন নির্বাচন কমিশন, সকলেই এখন নির্বাচন চাইছে। এবং আপনি যদি দেখেন জামাতের বক্তব্য, জামাত কিন্তু বলেছে আগামী রমজানের আগেই তারা আশা করছে নির্বাচনের কথা। তো তাহলে বিএনপির থেকে সময়ের ব্যবধান ঠিক 2 মাস, মানে ম্যাক্সিমাম 2 মাস। রমজানের আগে বলতে আমি যদি ফেব্রুয়ারিও ধরি, মিড ফেব্রুয়ারি থেকে তো রমজান, ফেব্রুয়ারিও ধরি, তাহলেও এক্স্যাক্টলি 2 মাসের একটা সময়ের ব্যবধান। তো আপনি কি মনে করেন ডিসেম্বরে যেই সরকার লেভেল প্লেইং ফিল্ড করতে পারবে না, সেই সরকার ফেব্রুয়ারি থেকে লেভেল প্লেইং ফিল্ড করতে পারবে মাত্র 2 মাসের মধ্যে? যদি তারা 2 মাসে লেভেল প্লেইং ফিল্ড করে, এখনও তাদের হাতে 6 মাস বাকি আছে, এর মধ্যে তারা করলে আমরা নির্বাচন দেব। দেখুন, বাজেট দেওয়া হয়েছে 2 দিন হলো মাত্র। হ্যাঁ, আমরা তো যত মানে বাজেটের পরে যেটা হয় আর কি, অর্থনীতিবিদরা অনেক কথা বলেন, তারা বিভিন্ন দিকে আলোকপাত করেন। আমরা যদি একজন করে অর্থনীতিবিদের কথা লক্ষ্য করি, প্রত্যেকে সিপিডির সাথে যুক্ত যতজন আছেন, এর বাইরেও সানেম এবং অন্যান্য যে অর্থনীতির থিঙ্ক ট্যাঙ্কগুলো আছে, রিসার্চ সেন্টার আছে, প্রত্যেকটা সেন্টারে যারা অর্থনীতিবিদ আছেন সকলেই বলছেন যে যত দ্রুত সম্ভব। এবং আজকে আমি বিবিসি একজনের ইন্টারভিউ করছিলেন, আমি ওনার নামটা বলতে চাইছি না টকশোতে, উনি বিবিসিকে পরিষ্কার বলছেন আমি ডিসেম্বরও ধরতে চাই না, অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব বাংলাদেশে একটি নির্বাচন হওয়া উচিত। সুতরাং আপনি শুধু যে পলিটিক্যাল পার্টি বা আপনি শুধু বিএনপিকে আইসোলেট করতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো, বাট সেটা সত্যের অপলাপ হবে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তো এখনো তার নিজের অবস্থানে অনড় আছেন, তিনি এখনো ডিসেম্বর থেকে আগামী বছরের জুন পর্যন্ত নির্বাচন হবে সেটাই বলছেন। এখনো অসুবিধা নাই তো, ডিসেম্বর তো ওনার কথার মধ্যে ইনক্লুডেড, ডিসেম্বর তো ওনার কথার বাইরে না। উনি যদি
মানে ইগো ধরে রাখেন, ওরকম হন, তাহলে তো ডিসেম্বরের ওনার কথার মধ্যেই পড়ে, ওনার কথার বাইরে পড়ে না। আর আরেকটা বিষয়, আমি স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে খুবই বিনীতভাবে একটা কথা বলি, যে নির্বাচন কমিশনের সক্ষমতা স্থানীয় সরকার নির্বাচন দিয়ে আপনি কি করে যাচাই করবেন? বিকজ জাতীয় নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচনের মধ্যে গালফ অফ ডিফারেন্স। জাতীয় নির্বাচনে সরকার পরিবর্তন হয়ে যায়, স্থানীয় সরকার নির্বাচনে সরকার পরিবর্তন হয় না। জাতীয় নির্বাচনে স্টেক অনেক হাই থাকে, স্থানীয় নির্বাচনে স্টেক ওই হাই থাকে না। সুতরাং যেই নির্বাচন কমিশন স্থানীয় নির্বাচন সুষ্ঠু করছে, সেই কমিশন জাতীয় নির্বাচন সুষ্ঠু নাও করতে পারে। 2014 সালে এক্সাম্পল আমরা দেখেছি, যেই নির্বাচন কমিশনের অধীনে একটির পর একটি স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হয়েছে, 13 এবং 12, 13, 14 সালে যে স্থানীয় সরকার নির্বাচন হয়েছে, তারাই কি 14 সালে একতরফা নির্বাচন করে নাই? সো নির্বাচন কমিশনের সক্ষমতা আসলে স্থানীয় বা জাতীয় সরকার নির্বাচন দিয়ে বোঝা যায় না। আর স্থানীয় সরকার নির্বাচন যদি এখন হয়, যেটা হবে, তৃণমূলে অনেক আওয়ামী লীগের নেতা কিন্তু ভারতে পালিয়ে যায় নাই, সকলেই অত সৌভাগ্যবান নয় যে সকলেই পার হয়ে যাবে। সো তারা কিন্তু এখনো লোকাল লেভেলে আছে এবং তারা ইলেকশন করে আবার রিইনস্টেট করতে পারে। সেই সম্ভাবনাটা আপনারা দেখছেন। সাদাত হোসেন সেলিম, এই যে স্থানীয় নির্বাচন কিংবা জাতীয় নির্বাচন নিয়ে এক ধরনের প্রশ্নের জায়গা আমরা তুলতে পারছি, সেখানে এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেছেন যে জুলাই সনদ হওয়ার পরে আমরা তাদের দলীয় মন্তব্য তারা দিবেন যে তারা কখন নির্বাচন চাচ্ছেন, অর্থাৎ জাতীয় নির্বাচন চাইছেন, এবং তারা এটিও বলেছেন জুলাই সনদ ঘোষণার আগে যদি নির্বাচনের তারিখ ঘোষিত হয় তাহলে সংস্কার প্রক্রিয়া ব্যাহত হতে পারে। এটা তো গতকালকে বলেছে যে জুলাই সনদের ব্যাপারে, জুলাই সনদের ব্যাপারে তো আমরা কোনো আপত্তি করছি না। আমরা বলছি আপনার সনদ তৈরি করুন, আপনার পুরো দীর্ঘদিনের লড়াই সংগ্রাম প্রত্যেক কিছুকেই আপনারা বিবেচনায় এনে সনদ তৈরি করেন এবং সেই সনদে স্বাক্ষর করতে আমাদের কোনো দ্বিধা নেই। এবং সেক্ষেত্রে যদি আগস্টের 5 তারিখকে সামনে রেখে নির্বাচন ঘোষণা করে, তা ডিসেম্বরে যদি নির্বাচন হয় বা অক্টোবরে হয়, তাও হইতে পারে, আমাদের কোনো রকমের সমস্যা নেই। এবং এনসিপিও কোনো সমস্যা আছে এটা মনে হয়নি। এবং আজকে এবং গতকালকে এনসিপির আলাপ আলোচনার মধ্যে বোঝা যাচ্ছে যে আপনার ঐক্যমত, জনমত ইত্যাদির প্রতি তাদেরও এক ধরনের সম্মানবোধ আস্তে আস্তে জাগ্রত হচ্ছে। আগে তারা যেটা মনে করতো যে তারা ডাক দিলেই সব কিছু একদম মানে একাকার হয়ে যাবে, সেখান থেকে তারা হয়তো একটু সরে এসছে এবং তারা বাস্তবের মুখোমুখি হচ্ছে। এবং ডক্টর ইউনূস সাহেবের সাথে যখন কালকে আমরা কথা বলছিলাম ডিসেম্বরের মধ্যে নির্বাচন, এবং অনেকেই বলে, অনেক দল বলেছে ডিসেম্বরের আগে কেন নয়। সেই সময় কি আপনারা ওনার পক্ষ থেকে কোনো না, উনি কোনো কথা বলেন নাই। উনি তো এমনি মিষ্টিভাষী, কথা কম বলেন, আর যেটা বলেন খুব হেসে হেসে কথা বলেন, এবং ওনার মনের কথা আর মুখের কথার মধ্যে মোটামুটি পার্থক্য আছে। তো আমার যেটা মনে হচ্ছে যে আমরা সবাই যখন একযোগে ডিসেম্বর মাসে নির্বাচনের কথা বলতেছিলাম, তখন ওনাদের মধ্যে এক ধরনের মনস্তাত্ত্বিকভাবে এক ধরনের সম্মতি মানে পাওয়া যাচ্ছে বলে মনে হচ্ছিল। এবং ওনাদের অনেক কর্মকর্তারা বলাবলি করছেন যে নির্বাচন অত্যাসন্ন এবং নির্বাচন ডিসেম্বর আগে হয়ে যেতে পারে। সেই প্রত্যাশা তো শুরু থেকেই করছি। এবং শুধু আমরা নয়, বাংলাদেশের এই মুহূর্তে যারা বিনিয়োগকারী অথবা ব্যবসায়ী, তাদের তো হাহাকার এবং কান্না শুরু হয়ে গেছে। আসবো ডক্টর মোহাম্মদ রেজাউল করিম, এনসিপি আবার এটিও বলেছে যে তারা বলছেন যে 16 বছর আপনারা অপেক্ষা করেছি, এরপর 10 মাস অপেক্ষা করেছি, আরো 2 মাস অপেক্ষা করতে চাই, সরকারকে সময় দিতে চাই সব রাজনৈতিক দল মিলে। আপনারাও কি সরকারকে সময় দিতে চান? ধন্যবাদ। আমি শুরুতেই বলেছিলাম যে আমাদের যে বর্তমান যে অবস্থা, এটি কিন্তু আমাদের রাজনৈতিক বিদদের ব্যর্থতার কারণেই কিন্তু বারবার এর উদ্ভব হচ্ছে। আর এটি যারা এখন ক্ষমতায় আছে এরা কেউই কিন্তু রাজনীতিবিদ না, এরা বিভিন্ন জায়গা থেকে আসা। এই আন্দোলনের পরবর্তীতে আমাদের সমর্থন, সবার সমর্থনের ভিত্তিতে তারা ক্ষমতায় আছে। সুতরাং এটা মনে করার কোনো কারণ নেই যে তারা খুব স্কিল্ড ওয়েতে গভর্নমেন্ট পরিচালনা করছে, কোনো প্রবলেম হচ্ছে না, এটা হওয়ার কথা না। আর যেটি বলা হয়েছে যে আমাদের শাহাদাত ভাই যেটা বলেছেন, আমি এটার একটু উত্তর করব যে উনি বলছেন যে এই নির্বাচন প্রতিহত করার। আমি মনে করি এটি গণতন্ত্রের ভাষা না হলেই ভালো। আমাদের ডিফারেন্ট অফ ওপিনিয়ন আমাদের থাকবে। সেটা তো বিএনপিও বলছে, বিএনপি তো আপনি যেটা বলেছেন উনি বলছেন ওনার মতটা দিয়ে, না নির্বাচন কিন্তু প্রতিহত করা, প্রতিহত করা সরকার নির্বাচন দিয়ে কেউ যদি নির্বাচন চায়, স্থানীয় নির্বাচন প্রত্যাশা করে, এটাকে প্রতিহত করার ভাষা, তাহলে সেই ফ্যাসিবাদের এইটাই চলে আসে। আমরা সেটাকে মনে করি না। এবং এই ক্ষেত্রে আমি এই ক্ষেত্রে একটা কথা বলি, সেটি হচ্ছে যে 12-13 নির্বাচন যেটি বলা হয়েছে যে এই মানে সরকার, বিগত নির্বাচন কমিশন এটাকে স্থানীয়টা এবং জাতীয় না, আমরা মনে করি আওয়ামী লীগের
15 বছরেই কোনো ফেয়ার ইলেকশন হয় নাই। এবং এই ক্ষেত্রে আমরা বিএনপি আমরা কোনো জায়গায় ট্রাই করেছি, তখন আমরা দেখলাম যে এটা অসম্ভব। তো বিএনপি যদি নির্বাচিত হয়, বিএনপির অধীনে সুতরাং স্থানীয় সরকার আমি নির্বাচিত সেটা হলে বলছি না, সেই নির্বাচন ফেয়ার হবে না, সেই ভয় পাচ্ছে জামায়াত না, ইসলামী। জনগণ এই জামাত ইসলামী অথবা বিএনপি অথবা কে ক্ষমতায় আসবে, পিপল উইল ডিসাইড। সুতরাং এটা এক্সাম করেই আগে অনেক কিছু ভাবার দরকার নেই। আমরা যে কারণে বলছি যে নির্বাচনের যে সময় আমাদের বক্তব্য, আমি আজকেও এখনো বলেছি যে আমাদের আমিরে জামাত বলেছে যদি ডিসেম্বরের আগেও নির্বাচন কমিশনার যদি নির্বাচনের উদ্যোগ গ্রহণ করে, কিন্তু আমরা দেখি সেই নির্বাচন আমাদের দেশের বাস্তবতা মিলে, তাহলে সেই নির্বাচনে জামাত অংশগ্রহণ। দেখুন আমরা কেন বলছি, আমরা আজকে সংস্কারের আলোচনা কেন হচ্ছে, সংস্কারের আলোচনা তো এই জন্যই হচ্ছে যে দেশের আমাদের এই ঐক্যমতের জায়গা নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে যদি জাতীয় নির্বাচন করতে পারে তাহলে অসুবিধা কোথায়? না, এখানে ফ্যাসিস্টরা আপনি দেখেন এখন কোন পর্যায়ে আসছে, এখানে বিগত দিনে যে দুর্নীতি এবং লুটপাট হয়েছে, এখানে যে আপনার বর্তমানে এই জুলাই অভ্যুত্থান পরবর্তী আজকের এখানের মানুষ কিভাবে দখলদারি চাঁদাবাজির শিকার হচ্ছে, আজকে কিভাবে দলীয় কর্মীর হাতে তার দলের লোকেরাই খুন হচ্ছে, সে যেই হোক, আজকে শহীদদের আহাজারি কিভাবে যাচ্ছে। সুতরাং এই জায়গাগুলো অবশ্যই আপনাকে সংস্কার করেই কিন্তু আপনাকে নির্বাচন করে এবং স্থানীয় আমরা মনে করি না যে একটি নির্বাচনে শুধুমাত্র নির্বাচনেই একটা মহা পরিবর্তন আনতে পারে, এটা আমরা বিশ্বাস করি না। কারণ বিগত দিনেও আপনারা কি আসলে জাতীয় নির্বাচন দিয়ে মহা পরিবর্তন আনতে চান? বলেন তো, গত 10 মাসে সংস্কার শব্দটা যতবার উচ্চারিত হয়েছে তার 100 কোটি ভাগের 1 ভাগও যদি হতো তাহলেও বলতে পারতাম যে এই জায়গাটাতে একটা কিছু হয়েছে। আর দেখুন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, হ্যাঁ, এটা হতে থাকবে, সময়ের সাথে সাথে নতুন নতুন ঘটনা আসবে, নতুন নতুন পার্সপেক্টিভ তৈরি হবে, নতুন নতুন প্রয়োজন দেখা দিবে, সেই অনুযায়ী পরিবর্তনগুলো আসবে, সংস্কারগুলো চলবে। এটাকে আপনি সব সংস্কার করে আপনি আসলে কোনটাকে বলবেন সব সংস্কার? আপনি কি আগামী 1000 বছরের মানে কি ঘটতে যাচ্ছে সেটাকে চিন্তা করে আপনি এই মুহূর্তে একটা সংস্কার পরিকল্পনা গ্রহণ করবেন? মানে কি করবেন আপনি আসলে? 1 2 হচ্ছে গত 16 বছর বাংলাদেশের মানুষ কোনো ভোট দেয়নি। জাতীয়, স্থানীয়, মানে ইউনিয়ন পর্যায়ের নির্বাচন কোনোটাতে কোনো ভোট হয়নি। সুতরাং বাংলাদেশের মানুষের যেই চাওয়া সেটা তো পলিটিক্যাল পার্টিগুলোকে ধারণ করতে হবে, তাই না? সো এই মানুষেরও কিন্তু এক ধরনের প্রেশার আছে নির্বাচন। আজকে যার বয়স 38 থেকে 40 সে কিন্তু বাংলাদেশে কখনো জাতীয় নির্বাচনে ভোট দেয়নি। আবার এই যে সেই মানুষটির চাওয়াটাকে তো আমার রেসপন্ড করতে হবে। আবার এই যে স্থানীয় এবং জাতীয় নির্বাচন নিয়ে অভিযোগ আছে, সাদাত হোসেন সেলিম এই যে অভিযোগ করলেন ডক্টর রেজাউল করিম, বারবার স্থানীয় নির্বাচন প্রতিহত করার কথা বলে রাজনৈতিক দলগুলো ফ্যাসিস্টের মতো আচরণ করছে, সেই অভিযোগকে আপনারা আসলে কিভাবে দেখছেন? আমি উত্তর নিব, একটি বিরতির সময় হয়েছে। জিপি 30 প্রাথমিক রাজখান থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথে থাকুন। আমন্ত্রণ আরও একবার জিপি 30 প্রাথমিক রাজকাহনে। সাদাত হোসেন সেলিম প্রশ্ন রেখে বিরতিতে গেছিলাম যে অভিযোগ করছিলেন ডক্টর রেজাউল করিম বারবার স্থানীয় নির্বাচন প্রতিহতর কথা বলার মধ্য দিয়ে আপনারা ফ্যাসিস্টের ভাষায় আবারও কথা বলার চেষ্টা করছেন কি? দেখুন, স্থানীয় নির্বাচনের তো প্রশ্নই আসে না, কারণ এটা তো অন্তর্বর্তীকালীন সরকার। আমরা গত 15 বছর যাবৎ আপনার দলনিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন দাবি করেছি। দলনিরপেক্ষ সরকারের অধীনে আমরা স্থানীয় সরকার নির্বাচন দাবি করিনি, এবং দলনিরপেক্ষ সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে এবং সে সক্ষমতা তাদের থাকতে হবে। সব নির্বাচনে যদি আপনার তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার করে তাহলে তো সেটা আপনার গণতন্ত্রের জন্য শোভনীয় নয়। যে কারণে আমরা মনে করছি যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানত একমাত্র কাজ হলো যে জাতীয় সংসদ নির্বাচন করা। যদিও অন্তর্বর্তীকালীন সরকার মাঝখান দিয়ে আপনার স্থানীয় সরকার নির্বাচন মন্ত্রণালয়ের উপদেষ্টাকে পরিবর্তনের মাধ্যমে এক ধরনের কিংস পার্টি গঠন করে এক ধরনের নির্বাচনের চিন্তা করেছে, কিন্তু যখন দেখলো যে এটা হালে পানি পাচ্ছে না, সেখান থেকে তারা সরে এসছে, কারণ এটা সম্ভব নয়। কারণ অন্তর্বর্তীকালীন সরকার এবং যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে চলে যাওয়া হয় দেশের জন্য মঙ্গল, এবং স্থানীয় সরকার নির্বাচনের কথা উঠলেই কিন্তু এখন জাতীয় নির্বাচনটা প্রলম্বিত হবে। আমরা কিন্তু 2009 সালে 10 সালে কিন্তু দেখেছি শেখ হাসিনার অধীনে স্থানীয় সরকার নির্বাচনে বরিশাল এবং তাদের ভাষায় তাদের দ্বিতীয় টঙ্গী পাড়া আপনার গাজীপুরও কিন্তু বিএনপি জয়লাভ করেছে। 14 সালে বিনা ভোটে নির্বাচনের পরে যখন আপনার প্রথম উপজেলা নির্বাচনটা হয়েছে, 5টা স্তরে হয়েছে, প্রথম উপজেলা স্তরে নির্বাচনেও কিন্তু বিএনপি ব্যাপকভাবে জয়লাভ করেছে।
পরবর্তীকালে তারা কিন্তু নির্বাচনী ব্যবস্থাকে একেবারে ধ্বংস করে দিয়েছে। এই নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার প্রেক্ষিতেই আমরা পরবর্তীকালে কোনো স্থানীয় সরকার নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে পারিনি বা করিনি। এখন আমরা মনে করি যে এই সরকার জাতীয় নির্বাচন দেওয়ার পরে যে রাজনৈতিক সরকার এসে যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন দেবে, এটা কোনো দাবি হতে পারে না এখন স্থানীয় সরকার নির্বাচনটা। এটা দাবিটা কিংস পার্টির দাবি হতে পারে বা আপনার সরকারি পার্টির দাবি হতে পারে, যারা নির্বাচনকে প্রলম্বিত করে ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায়। কিন্তু ইতিমধ্যে জনগণের ভাষাটা বুঝে গেছে, রাজনৈতিক দলের ভাষাটা বুঝে গেছে, রাজনৈতিক মহলে একটা ঐক্যমত্যের সৃষ্টি হয়েছে। জামাত ইসলামও কিন্তু আজকে বলেছে যে তারা নির্বাচনের জন্য প্রস্তুত। জামাত ইসলাম স্থানীয় সরকার নির্বাচনের চাইতে জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত। জামাত ইসলাম কিন্তু 300 আসনে প্রার্থী ঘোষণা করেছে, 300 আসনে একদম ব্যাপক প্রচারণা চলতেছে। গত ঈদের মধ্যে আপনার লক্ষ লক্ষ পোস্টার তারা আপনার করেছে, আপনার লাগিয়েছে। আজকে এই ঈদও নিঃসন্দেহে লাগাবে। সুতরাং জামাত ইসলামের প্রস্তুতি আছে, সেপ্টেম্বর মাসে নির্বাচন হলো নির্বাচন করতে পারবে। যে কারণে আমরা বলছি স্থানীয় সরকার নির্বাচনের মতো বিপজ্জনক চিন্তাভাবনা, যেটার সাথে জনগণের কোনো সম্পর্ক নেই। যদিও আমরা বুঝি যে স্থানীয় সরকার নির্বাচনে অনেকাংশে সেবাতে আপনার একটু ক্ষতি হচ্ছে, কিন্তু নির্বাচন কমিশন তো আপনার প্রস্তুত নির্বাচন করার জন্য, এবং এই নির্বাচন কমিশন যেহেতু প্রস্তুত নির্বাচন করার জন্য, আমরা যেহেতু কালকে দাবি করেছি এবং এই দাবিটা গণদাবিতে রূপান্তরিত হয়েছে এবং এই দাবিটা আপনার আস্থার এক ধরনের আমরা আভাস দেখতে পাচ্ছি কম। এই প্রশ্ন করতে চাই ডক্টর রেজাউল করিম, এই যে আসলে আপনারা বলছেন আপনারা 300 আসনে নির্বাচনের জন্য প্রস্তুত আছেন, যেহেতু আপনাদের প্রস্তুতি আছে, আপনারা ঘোষণাও করেছেন আপনাদের কোন আসনে কার আসনে নির্বাচন করতে যাচ্ছে, তাহলে জাতীয় নির্বাচনের ক্ষতি কি আগে? সেই প্রশ্নটাই তো আপনি এর আগে করেছিলেন যে আমি আগেই বলেছিলাম যে নির্বাচনের সেই পরিবেশটা কিন্তু তৈরি হয়নি, এবং সেই স্থানীয় সরকার নির্বাচনের পরিবেশ তৈরি হচ্ছে বলে না, সেটা তো আপনি যে সেলিম ভাই একটু আগে যে বললেন যে স্থানীয় নির্বাচনের সাথে জনগণের সম্পৃক্ত, স্থানীয় নির্বাচনের সাথে জনগণের সম্পৃক্ত সবচেয়ে বেশি, কারণ এটার সাথে মানুষের তৃণমূল পর্যায়ে সেবা জড়িত। সুতরাং সেই নির্বাচন তো হতে পারে, এবং তার মধ্য দিয়ে আপনার নির্বাচন কমিশনের সক্ষমতা বলেন, মানুষের সার্ভিসগুলো বলেন, সেবাগুলো বলেন, সেগুলো নিশ্চিত করা সম্ভব। আমরা যে কারণে নির্বাচনের, দেখুন আমরা আগেও বলছি, এই আমাদের বিএনপি এবং অন্যদের নির্বাচন নিয়ে যে মুখোমুখি এটা দাঁড় করিয়ে দেওয়া হয় যে কেউ নির্বাচন চাচ্ছে অথবা, বিষয়টা মোটেও এরকম। আমি খুবই ক্লিয়ারলি বলছি যে এত বড় ডিজাস্টারের পরে এখানে কিন্তু আজকের যে বারবার আমরা সবাই বলছি সংস্কার এটা সেটা যাই বলি, কিন্তু আমরা তো ইউনূস সাহেব ডাকলে তো আমরা সবাই যাচ্ছি, আমরা সেখানে গিয়ে কথা বলছি, আমরা প্রত্যেক রাজনৈতিক দল তার মতামত দিচ্ছে, এবং বিরাট একটা অংশ আমরা ঐক্যমতের জায়গায় এসেছি। সুতরাং সংস্কারের ব্যাপারে সবাই কিন্তু চাচ্ছে এবং সবাই আন্তরিক। দ্বিতীয় হচ্ছে আপনি সেখানে বলেন যে বিচার, যে এখানে যে বিরাট হত্যাকাণ্ড সেখানে সংগঠিত হয়েছে, একটা গণহত্যা হয়েছে, এগুলোর কি বিচার হতে হবে না? 28 অক্টোবর লগি বৈঠা দিয়ে যেটা শুরু হয়েছে, সেই জায়গাগুলো তো অবশ্যই সময় আপনাকে বিচার সেটা করতে হবে, এবং সেটা দৃশ্যমান এবং সেটা অব্যাহত আছে। এরপরে আপনি এখন যে জাতীয় নির্বাচনে সে প্রস্তুতি চলছে, আমরা আগেও বলেছি সম্ভবত এখন যদি আলোচনা হয় তাহলে দেখা যাবে হয়তো রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি আলোচনা হয়, তাদের প্রার্থিতা বাছাই, তাদের অবস্থান অবস্থিতি মিলে জামাত ইসলামী হয়তো একটা পর্যায়ে অনেক অগ্রগামীর মধ্যে পাওয়া যাবে। সুতরাং সেই জায়গায় আমরা নির্বাচন অবশ্যই চাই, কিন্তু সেই জায়গাটা যদি আপনি যেন তেন একটা নির্বাচন করেন, যারা বিগত দিনে দিনের ভোট রাতে করেছে, যারা বিগত দিনে এখানে ফ্যাসিবাদী অবস্থা তৈরি করেছে, যারা এখানে খুন খারাপি করেছে, লুটপাট করেছে, শেখ হাসিনা পালিয়েছে, বাকি সবাই তো এখানে আছে। সুতরাং আপনি সেগুলোর কোনো কিছু করবেন না। এই সরকার এখনো ডিসিকে সকালে প্রজ্ঞাপন দেয়, বিকালে বাতিল করে। এখানে এখনো খুন খারাপি কিভাবে হচ্ছে? সুতরাং সেই জায়গাগুলোকে যদি আপনি একটি জায়গায় না এসেই শুধু মনে করেন জনগণ ভোট দিলেই কেবলমাত্র একটা অন্যরকম অবস্থা তৈরি হয়ে যাবে, আর যারাই, আমি জামাত ইসলামীর কথাই বলি, আমরাই যদি মনে করেন সেই খুন খারাপি করি, আমরাই যদি সন্ত্রাস দুর্নীতি বিগত দিনের মতোই করে এখানে হতে থাকে, আমাদের দল যদি করতে থাকে, তাহলে বিগত দিনে ফ্যাসিবাদ আওয়ামী লীগকে যেভাবে মানুষ প্রত্যাখ্যান করেছে, আমাদেরকে সেভাবেই মানুষ সুতরাং আমরা এই জায়গায় মনে করি অবশ্যই বিচার, সংস্কার, স্থানীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচন এর মধ্য দিয়ে হওয়া সম্ভব। এই যে যেন নির্বাচনের ভয় পাচ্ছে জামাত ইসলামী, সেই সময় আবার অনেকে এই আলোচনাও করছেন যে জাতীয় নির্বাচন আগে চাইছে বিএনপি, যাতে করে তারা আওয়ামী লীগের মতো ক্ষমতায় আসলে খাটাতে পারে, এবং সেই ক্ষমতায় আসবার পর তারা স্থানীয় সরকার বা তৃণমূল পর্যায় পর্যন্ত নিজেদের ক্ষমতা পাওয়ার প্র্যাকটিস করতে পারে। সেটি কতখানি সঠিক? বাংলাদেশে কোনো রাজনৈতিক দল কি আছে যারা ফি সাবিলিল্লাহ? পৃথিবীর কোনো রাজনৈতিক দল কি আছে আঞ্জুমানে মফিদুল ইসলাম? নাই তো ভাই। রাজনৈতিক দল গঠনই করা হয়
যাতে তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যায়। এই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাওয়াটাকে বা ক্ষমতায় যাওয়াটাকে আপনারা এত খারাপ চোখে দেখবার চেষ্টা করছেন কেন? এটা তো একটা স্বাভাবিক প্রক্রিয়া। জামাত কি চায় না 300 আসনের প্রার্থী দিয়ে মেজরিটি তারা পাক? কি আপনারা চান? অবশ্যই চান। বাংলাদেশে কোন রাজনৈতিক দল চায় না যে তারা? সবাই চায়, অফকোর্স, এবং চাওয়া উচিত। এটাই নিয়ম, রাজনৈতিক দল গঠিত হয় সেই কারণে। ভয়ের কথা ওনারা বলছেন, সেই নির্বাচন কি আপনাদের ভয় নেই? যেন তেন নির্বাচন তো 14, 18, 24 পার হয়ে 1,500 মানুষের জীবনের বিনিময়ে, 25,000-এর শারীরিক পঙ্গুত্বের বিনিময়ে আমরা একটা জায়গায় এসে দাঁড়িয়েছি। আরেকবার যেন তেন নির্বাচন বাংলাদেশের মাটিতে এত অল্প সময়ের মধ্যে করে ফেলবার স্পর্ধা কোনো সরকার, কোনো নির্বাচন কমিশন, কোনো প্রশাসন করতে পারবে বলে আমরা কেউ বিশ্বাস করি না। বাংলাদেশের এই যে আজকে এই সংকট, একটা মোটা দাগের সুষ্ঠু নির্বাচন যদি 14-তে হতো, 18-তে হতো, 24-এ হতো, তাহলে আওয়ামী লীগকে লেজ গুটায় পালাতেও হতো না। আওয়ামী লীগ মনস্টার বা এই মানে ভয়ানক মাফিয়াও হয়ে উঠতে পারতো না। বিরোধী রাজনৈতিক দলগুলোকে এরকম 1500 মানুষের প্রাণও ঝরতো না। সো নির্বাচনটাকে খুব হেলাফেলা করে দেখবার কিছু না। নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বলছেন, বাংলাদেশে আপনি গণতন্ত্রের কথা বলছেন। গণতন্ত্রের প্রথম এবং মানে প্রধান স্টেপটাই হলো নির্বাচন। হ্যাঁ, নির্বাচন মানেই গণতন্ত্র নয়, কেবল নির্বাচন দিয়ে গণতন্ত্র হয় না, কিন্তু একটা মোটা দাগের সুষ্ঠু নির্বাচন যদি না হয় তাহলে সেই দেশে অটোমেটিক্যালি একটা অটোক্রেটিক গভর্নমেন্ট আসতে বাধ্য, যেটা বাংলাদেশে 15 বছরে আমরা দেখেছি। আমরা কি আবারও সেই দিকে যেতে চাই কিনা? আমি কয়েকটা উদাহরণ না দিয়ে পারি না। দেখুন, এই যে অনির্বাচিত সরকার এখন ক্ষমতায়, আপনি দেখেন এই যে বাজেটটা দিল, সেখানে নোবেল পুরস্কার এবং ম্যাগসেসে পুরস্কার সহ আরো কয়েকটি পুরস্কারের উপর কর মওকুফ হয়েছে। আমাদের উপদেষ্টা পরিষদ মাত্র 22 জন না 23 জন, তাই না? তার মধ্যে একজন ম্যাগসেসের পুরস্কার প্রাপ্ত, আর আমাদের প্রধান উপদেষ্টা নোবেল পুরস্কার প্রাপ্ত। এগুলো মানুষকে ভালো বার্তা দেয় না। যখন আমরা দেখি ওনাদের নিজস্ব নামে 666 কোটি টাকা কর মওকুফ করে ফেলেন নিজস্ব প্রতিষ্ঠান থেকে, যখন দেখি ওনার মামলাগুলো সব গায়েব হয়ে যায়, আর এদিকে বিচার করে কাঁদতে কাঁদতে অন্যান্য পলিটিক্যাল পার্টি নির্বাচন শব্দটা উচ্চারণই করতে পারে না, কিন্তু তার একটা মামলাও আর থাকে না, যখন আমরা দেখি যে কি বলে ম্যান পাওয়ারের বিজনেস করবার লাইসেন্স তার প্রতিষ্ঠান পায়, কি তাহলে আপনারা নির্বাচন কি সব সমস্যার সমাধান বলে মনে করছেন? একবারও কি আমি বলেছি ভাই? বা একবারও কি কেউ বলেছে? সিপিডি বলেছে, অর্থনীতিবিদরা বলেছে, সেনাবাহিনী বলেছে, অন্য কোনো পলিটিক্যাল পার্টি বলেছে একমাত্র সমাধান সব সমস্যার সমাধান? সব সমস্যার সমাধান বলে কিছু নাই। সময়ের সাথে সাথে সমস্যা তৈরি হয়, সময়ের সাথে সাথে সেটা সমাধান আসে। তবে বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক স্থিতিশীলতার জন্য নির্বাচন ইজ আ মাস্ট। জি, নিশ্চয়ই। সাদাত হোসেন সেলিম, একদম 10 সেকেন্ড। আলী রিয়াজ বলেছেন ন্যূনতম ঐক্যমতের ক্ষেত্রগুলো চিহ্নিত করে সনদ করতে চাই, সেখান থেকে আমরা ঠিক কতখানি দূরে আছি বলে মনে করেন? আমরা খুব বেশি দূরে নেই সেখানে, কারণ আমরা গত 2 দিন পর্যন্ত যে আলাপ আলোচনা করেছি সেখানে আমরা দেখেছি যে আমাদের মধ্যে মত পার্থক্য থাকলেও সেটা খুব কঠিন কোনো বিষয় নয়। এবং আপনার এক ধরনের জুলাই যেহেতু সংগঠিত হয়েছে এবং জুলাই আগস্ট যেহেতু আমাদেরকে মুক্তি এনে দিয়েছে এবং আমরা যেহেতু ধারাবাহিকভাবে আন্দোলন সংগ্রাম করেছি, সেই কারণে আমরা সমস্ত কিছুকে কেন্দ্র করে আমরা একটা সনদ করতে পারবো। ফারহানা, আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি। জি প্রতিষ্ঠা দ্বিতীয় রাজকাহন থেকে ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।